জয় হিন্দ, নমস্কার। আমি প্রভাস, আমনাই যোগা অ্যান্ড ওয়েলনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের এই পুরো পডকাস্ট বাংলা ভাষাতে হবে। আপনারা জানেন আমরা বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ এবং সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কৃষি সম্পর্কিত, হেলথ সম্পর্কিত এবং যোগা এবং টোটাল ওয়েলবিংয়ের জন্য আমরা কাজ করে চলেছি। তাই আজকে আমাদের প্রথম বাংলা ভাষায় একটা পডকাস্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যেখানে অনেক কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব এবং আশা করব আপনারা যারা এটি পুরোটা শুনবেন, আপনারা নিজের জীবনে যদি অ্যাপ্লাই করেন আপনারা অনেক পরিবর্তন পাবেন। আসুন আমরা শুরুর আগে পরিচিত পর্বটা সেরে নিই। আমার সাথে রয়েছে ডক্টর রিপন রয়, যিনি নিউরোথেরাপি এবং কাইরোপ্র্যাকটিসের অনেক এক্সপার্ট। চলুন বাকিটা ওনার কাছ থেকে জেনে নিই, ওনার পরিচয়, উনি কোন ফিল্ডে কাজ করেন। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আমনাই যোগা অ্যান্ড ওয়েলনেসে। আপনার পরিচয়টা একটু দর্শকদেরকে দিয়ে দিন। নমস্কার, আমি ডক্টর রিপন রয়, কাইরোপ্র্যাক্টর, নিউরোথেরাপিস্ট অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। আমি বিগত 7 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রোগীদেরকে আমি সফলতাপূর্বক ট্রিটমেন্ট করেছি এবং তারা সুস্থও হয়েছে। কোমরের স্পাইনের যে কোনো সমস্যা যেগুলো অপারেশন কেসেস পর্যন্ত যেতে পারে, সেইগুলো পর্যন্ত আমাদের ন্যাচারাল থেরাপিতে এবং ডায়েটসের মাধ্যমে আমরা ঠিক করেছি। আচ্ছা, তো আপনার ক্লিনিকটা কোথায় আপনি করেছিলেন? বা আমার ক্লিনিক শিলিগুড়িতে। শিলিগুড়িতে। আর আপনার বাড়ি এখন কোনো জায়গায় আপনি ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমি এখন রায়গঞ্জেও প্র্যাকটিস করছি। ওকে, রায়গঞ্জে প্র্যাকটিস করছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ওনাকে আমাদের এই শোতে আসার জন্য। দেখুন, আমাদের যে শো, এটা আপনি যেমন অন্যান্য দেখেন যে স্টুডিওতে অনেক ক্যামেরা নিয়ে প্রফেশনালি করে, এটা হয়তো অতটা প্রফেশনালি নয়, কিন্তু আপনি যে নলেজটা এখান থেকে পাবেন, এই নলেজটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল নলেজ পাবেন এবং খুবই হাই লেভেলের আপনি নলেজটা পেতে চলেছেন। আর এরকমের বাংলা ভাষার উপরে কন্টেন্ট হয়তো খুবই কমই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা তৈরি হয়েছে। তাই আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এটা অনেকটা দীর্ঘায়িত হবে, কিন্তু এর মধ্যে একটা কম্প্যাক্ট পুরো হেলথের সলিউশন আপনাকে দেওয়া হবে। তো আমরা জানবো, ধরুন আগে আমরা ডিটেলসে ডায়েটের বিষয়েও জানবো, সাথে সাথে উনি নিউরোপ্যাথি এবং কাইরোথেরাপি যেটা বললেন এটা কিভাবে কাজ করে এই বিষয়েও জানবো। যারা উত্তর দিনাজপুর থেকে, রায়গঞ্জ থেকে দেখছেন, ওনারা তো ডাইরেক্ট ওনার সাথে সম্পর্ক করতে পারেন। চলুন আমরা এই বিষয়টাকে আরও এগিয়ে নিয়ে যাই। চলুন আজকে আমাদের কি বিষয় হতে পারে আলোচনা? আজকে আমাদের হেলথ বিষয়ে আলোচনা করাটা খুব ভালো হবে। হ্যাঁ, কারণ এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, এত রোগগ্রস্ত হচ্ছে মানুষজন, যার কারণে আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটাই খুব বেশি ভালো হবে। না, একদম ঠিক কথা, এটা একদম ঠিক কথা। তো চলুন আমরা শুরু করি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিন। আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু যারা জানেন না আমি বলে দিই। আমার নাম প্রভাস ভাই। আমরা বিগত 10-15 বছর ধরে যে স্বদেশি মুভমেন্ট, সেটাকেই নিয়ে আমরা পুরো ভারতবর্ষে কাজ করছি। আমাদের রাজীব ভাই দীক্ষিত, যিনি স্বদেশি মুভমেন্টটাকে শুরু করেছিলেন, ওই স্বদেশি মুভমেন্টকে নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেখানে ন্যাচারাল ফার্মিং, বিষমুক্ত কৃষি এবং অনারেবল পদ্মশ্রী দ্য মিলেটসম্যান অফ ইন্ডিয়া ডক্টর খাদরজির সাথে আমরা মিলেট মিশনে কাজ করছি, যেখানে আমরা আমাদের ট্রেডিশনাল গ্রেনস, প্রাচীন যে মিলেটস এবং সাথে সাথে আমাদের পাম জাগেরি, এ সকল বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করছি। এবং আমি একজন সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর, সাথে সাথে একজন এমএসসি করছি ব্যাঙ্গালোর এসবেসা ইউনিভার্সিটি থেকে, এবং আমি অ্যাজ এ মিলেট এক্সপার্ট এবং লাইফস্টাইল ডিজিজের উপরেও আমি কাজ করছি। তো বাকি স্যার যেটা বললেন আপনারা শুনলেন। আজকে আমরা পশ্চিমবঙ্গের হেলথ বিষয়ে আলোচনা করব। এটা কিন্তু ঠিক, আজকে পুরো পশ্চিমবঙ্গে যে পরিমাণে হেলথে একটা অবনতি দেখা দিচ্ছে, যেটা খুবই একটা চিন্তাজনক বিষয়। আজকে আপনি দেখছেন পশ্চিমবঙ্গের বাইরে যেখানে বড় বড় চিকিৎসালয়, মানে এলোপ্যাথি যেখানে চিকিৎসা হচ্ছে, আপনি এইমস বলতে পারেন, এবং বড় বড় হসপিটাল, নার্সিংহোম, ম্যাক্সিমাম কিন্তু বাঙালিরাই ওখানে ভরে আছে পশ্চিমবঙ্গ থেকে। আমি কিছুদিন আগে ভিজিট করেছিলাম ব্যাঙ্গালোরে, একটা সাই হসপিটাল, ওখানে সত্য সাই হসপিটাল রয়েছে, এবং এটা খুবই যে কর্পোরেট স্টাইলে চলছে, খুব বড় হসপিটাল ওখানে সার্ভিস। ওখানে যিনি ডাইরেক্টরের সাথে আমার মিটিং হচ্ছিল, তো উনি ওখানে বিষয়টা যেটা বললেন যে আমাদের এখানে পাশেই কিন্তু একটা বেঙ্গলি কলোনি রয়েছে। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম বেঙ্গলি কলোনি কেন, কারণ ওটা বলার উদ্দেশ্য,
বললো আমাদের এই হসপিটালে যে পেশেন্টরা আসতিছে ম্যাক্সিমাম অনেকটাই পরিমাণে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসছে। তো এই যে বিষয়গুলো, বাইরে যে বিষয়গুলো হচ্ছে, পেশেন্ট এত পরিমাণে কেন পশ্চিমবঙ্গ থেকে বাড়ছে? একসময় তো পশ্চিমবঙ্গ থেকে কোনো পেশেন্টই ছিল না, তাহলে আজকে পশ্চিমবঙ্গে রোগের কারণটা কী? আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে যে রোগের এত বৃদ্ধি হচ্ছে প্রতিদিন আপনার কি মনে হয় এর কারণটা কী? এটার কারণ তো আমাদের লাইফস্টাইল এক, দ্বিতীয়ত আমাদের খাওয়া দাওয়া, যা প্রতিনিয়ত আমাদের বিষাক্ত করে দিচ্ছে আমাদের শরীরকে। আর তৃতীয়ত আমাদের দৈনিক যে আমাদের আচার আচরণ বা যেটাকে বলে এক্সারসাইজ, ব্যায়াম, সেই ধরনের কোনো ক্রিয়া না করা হচ্ছে না। আচ্ছা, এটা তো একটা ঠিক কথা, আমাদের যে লাইফস্টাইলটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। মানে আজকের বর্তমানে যে লাইফস্টাইলটা মানুষ পালন করছে পশ্চিমবঙ্গে বিশেষ করে, আজকে আমরা বাইরের কোনো জায়গায় আলোচনা করব না, আর আমরা শুধু আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছেন আমরা এনাদের নিয়েই শুধু আলোচনা করব, যেটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করব। লাইফস্টাইলের মধ্যে আপনি কি বিষয়গুলো দেখছেন, কী বিষয় যদি আপনি বলতে হয় যে কী যেটা মেজর বিষয়, যেটা আপনি চোখে পড়েছে মেজর, যদি কোনো কিছু বিষয়। নিউট্রিশনাল ফুড যেটা সবাইকে গ্রহণ করা উচিত সেটা কেউই করছে না, এবং যত রকমের জাঙ্ক ফুডস আছে এবং টাইমলি না খাওয়া, এটা একটা বড় কারণ। আমাদের শরীরের ভারসাম্য অনুযায়ী আমরা কাজ করছি না, সেই রকম আচার আচরণ করছি না, যার কারণে আমাদের শরীর খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে দেখুন, এটা কিন্তু যে বিষয়টা বললেন এটা কিন্তু খুব বাস্তব বিষয়। জাঙ্ক ফুড এটা কিন্তু আজকে প্রত্যেকটা ঘরের মানে প্রতিদিনের একটা খাওয়ারের কিন্তু একটা মানে অঙ্গ হয়ে উঠেছে, মানে খাওয়ারের সাথে পুরো জুড়ে গিয়েছে। আজকে দেখবেন আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে, পাড়ার অলি গলিতে আপনি এই তেলে ভাজা থেকে শুরু করে এগুলো কিন্তু ভরে গিয়েছে। এবার দেখুন, আমি যেটা মানে আর একটা অ্যাসপেক্টসে অ্যাজ এ হেলথ স্টুডেন্ট, যোগা স্টুডেন্ট, যেটা আমরা পড়েছি ম্যাক্সিমাম, যে যদি একজন ব্যক্তিকে স্বাস্থ্য থাকতে হয় তাহলে আমাদের শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, মানে আমাদেরকে বলে যে শরীর থেকেও সুস্থ থাকতে হবে, মন থেকেও সুস্থ থাকতে হবে এবং সামাজিক থেকেও সুস্থ থাকতে হবে। তাহলে শরীরের দিক থেকে সুস্থ থাকতে গেলে আমাদের সঠিক একদম বিষমুক্ত আহার নিতে হবে, এবং সাথে সাথে আমাদের প্রতিদিন ব্যায়াম, যোগা, আসন এগুলোকে আমাদের ধ্যান দিতে হবে। এবং আমাদের যদি মানসিকভাবে সুস্থ থাকতে হয় তাহলে আমাদের আসন, প্রাণায়াম এবং আমাদের যে ডেলি অ্যাক্টিভিটি, সাথে সাথে আমরা আমাদের কর্মজীবনেও যে অ্যাক্টিভিটিগুলো করি তার মধ্যে ব্যালেন্স আনতে হবে। এবং সামাজিক যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু সমাজের মধ্যে আমাদের অবদানকেও দিতে হবে, যেখানে আমরা পরিবেশ রক্ষার্থে কাজ করি, সমাজের জন্য কিছু করি, তবে মানসিক দিক থেকেও সুস্থ থাকতে পারি। তো আজকে ঠিক মানুষ কোন দিকটাতে, আপনি এই যে আমাদের যে পয়েন্টগুলো এর মধ্যে কোন দিকটা থেকে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ পিছিয়ে আছে? পশ্চিমবঙ্গের দিক থেকে অনেক দিকেই পিছিয়ে, যেরকম বলা যেতে পারে স্বাস্থ্যর দিক থেকে পশ্চিমবঙ্গের মানুষ অনেক পিছিয়ে। দ্বিতীয়ত কালচার, যে আমাদের বাংলার যে একটা কালচার ছিল, সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটাকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, যার কারণে আমাদের আজকে এই ক্ষতিগ্রস্ত অবস্থা। না, একটা জিনিস কিন্তু ঠিক, আমি আমার রিসার্চে অনেক কিছু যেগুলো পেয়েছি, কারণ অনেক সায়েন্টিস্টের সাথে আমরা রিসার্চ করছি ইউনিভার্সিটিতে, তো যেখানে বিভিন্ন খাদ্যের উপরে, চলুন আমরা একটা করে বিষয়ে আসবো। যেহেতু আমরা জেনেছি যে যদি আমাদেরকে সুস্থ থাকতে হয় আমাদের কী বিষয়ের উপর জোর দিতে হবে, প্রথম শারীরিক বিষয়, এরপরে মানসিক বিষয়, তারপরে সামাজিক বিষয় আসতে হবে। তো আমরা শারীরিক বিষয়ে সুস্থ থাকতে গেলে প্রথমে আমাদেরকে খাওয়ারের উপরে ধ্যান দিতে হবে। চলুন এই খাওয়ারটা নিয়ে আমরা প্রথমে জেনে নিই, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ জানতে থাকবো। তো খাওয়ার নিয়ে আপনার কি মতামত, আপনি যদি একটু বলেন। আসলে আমাদের বুদ্ধি বা মন পরিচালিত হয়ই পেটের দ্বারা। আচ্ছা, এবার যদি আমাদের পেট যদি ঠিক থাকে তাহলে আমাদের মাইন্ড ভালো কাজ করবে এবং আমাদের বুদ্ধিও ভালোভাবে কাজ করবে। আমরা উগ্র হব না, আমরা সঠিকভাবে একটা যে কোনো নির্দিষ্ট কাজ করতে গেলে সেটা সফলভাবে করতে পারবো। এখন যদি আমার পেট ডিস্টার্ব থাকে, আমার পেটে যদি গ্যাসের সমস্যা থাকে, অ্যাসিডিটি থাকে, তাহলে আমার মাইন্ডও ডিস্টার্ব থাকবে, যার কারণে আমি বিরক্তি বোধ করব এবং আমার কোনো কাজই সঠিকভাবে হবে না। হ্যাঁ,
এবার আমাদের খাদ্য নিউট্রিশনাল খাওয়ার কোনটাকে বলে, যেটা আমাদের গ্রামগঞ্জে এখন যেরকম আমাদের পাওয়া যায়, এখনও অনেক কৃষক আছেন যারা অর্গানিক ফার্মিং করছেন। অর্গানিক ফার্মিংয়ে শাক সবজি ফল ফলাদি এই সমস্ত খাওয়ার অবশ্যই আমাদের ডেলি রুটিনে রাখা উচিত। আমরা বেশিরভাগ এখন কি করছি, আটা ময়দা বেসন এই সমস্ত রাস্তার যত মানে পচা খাওয়ার, 2বার 3বার জাল দেওয়া, মানে 2বার 3বার রান্না করা। মানে 2বার 3বার রান্না করলে কি হয়, আলুর মধ্যেও এমন একটা গুণ আছে যে 2বার জাল দিলে সেটা বিষক্রিয়া হয়ে যায়। তো আলু একবারের বেশি রান্না করা উচিত না। ঠিক এরকম প্রতিটা ফুড আছে যেটাকে আমরা প্রতিনিয়ত 2বার 3বার করে রান্না করা হচ্ছে, সেই খাবারগুলো খেয়ে যাচ্ছি, আর যার কারণে আমাদের এত রোগের সৃষ্টি, এত রোগের সমস্যা। না দেখুন, এটা কিন্তু বিষয়টা একটা বাস্তব বিষয়। আপনিই দেখুন যে আপনি দেখছেন ভিডিওটা এই মুহূর্তে, কিন্তু আপনি এই মুহূর্তে জাস্ট পজ করুন এবং আপনি একটু ভাবুন আপনার ঘরের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে খাবারটা গ্রহণ করছেন, এই খাবারটার মধ্যে আপনি একটু হিসাব লাগান যে অ্যাকচুয়ালি খাবারটা আপনি ওর মধ্যে তাজা খাবার কতটা নিচ্ছেন, বাসি খাবার কতটা নিচ্ছেন। এবং আজকে দেখবেন গ্রামের মধ্যেও ঘরে ঘরে ফ্রিজ হয়ে গেছে, এবং সারাদিনে কতটা আপনি ফ্রিজের খাবার খাচ্ছেন। যেটা স্যার বললেন, এখন তো প্রতিটা বাঙালির মধ্যে প্রতিদিন সন্ধ্যা হলে তেলেভাজা চলে আসে, সকাল হলে চানাচুর লেগে আছে, মানে এবং বাঙালিদের মধ্যেও এখন দেখবেন রুটি বা এই সকল যে গমের যে খাওয়ার, প্রতিদিন রুটি ফুটি এগুলো একটা নিত্য লেগেই থাকে। কিন্তু এই যে গম থেকে তৈরি যে সকল খাওয়ার, গমের থেকে যে তৈরি হয় ময়দা, এই সকল খাওয়ার, এগুলো যদি আপনি খাওয়া না বন্ধ করেন, আপনার পেটের সমস্যা কিন্তু অবশ্যই হবে। আর যেটা স্যার বললেন না, পেটের যদি সমস্যা থাকে তাহলে ওখান থেকেই কিন্তু মানে এটাই হচ্ছে মানে সমস্ত রোগের জননী বলা হয় পেট থেকেই শুরু, পেটের রোগ। তো পেটের রোগটা শুরু হচ্ছে কোথা থেকে, আপনি যে সকল খাবারগুলো গ্রহণ করছেন, আটা গম ময়দা এই সকল যদি আপনি খাবারগুলো খেতে থাকেন, বা ওর থেকে তৈরি যে কোনো প্যাকেট খাবার, মার্কেটে বিস্কুট থেকে তৈরি বা রুটি থেকে যে সকল খাবার পাওয়া যাচ্ছে, এগুলোকে যদি আপনি গ্রহণ করেন, কি সমস্যা হবে, এটা কিন্তু পেটে যাবে। আপনার পেটে গিয়ে আপনি সিম্পল একটা কোনো গম আর আটা ময়দা নিয়ে দেখবেন, ওই আমরা করতাম না আগে, সে দেওয়ালে চিটিয়ে কাগজকে চিটানো হতো, কি সুন্দর চিটে যেত। তাহলে বলুন, ওটা যদি আপনার শরীরের মধ্যে যায়, ওটা শরীরের মধ্যে কি করবে, ইন্টেস্টাইনের ভেতরে কীরকম জালি পর্দা পড়ে যাচ্ছে, একটা লেয়ার পড়ে যাচ্ছে। তো আপনি যখন এই সকল জিনিসগুলো গ্রহণ করছেন, আটা ময়দা এর থেকে তৈরি বিস্কুট রুটিগুলো, এটা কিন্তু আমাদের শরীরে যাচ্ছে, এবং ওখানে গিয়ে ওটা কিন্তু আমাদের যে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, মানে যাকে আমাদের বড়ি আঁত এবং ছোটো আঁত যেটা বলা হয়, যা বাংলাতে আমরা বলতে পারেন সিম্পল নাড়ি ভুঁড়ি বলতে পারেন, বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত। হ্যাঁ, বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত, সিম্পল আরও একদম শুদ্ধ ভাষাতে বলে দেওয়া হলো। এর মধ্যে কি হয়, পুরোপুরিভাবে ওটা ওখানে চিটিয়ে থাকে, জমে থাকে, এবং ওখানে ওটা ধীরে ধীরে করে পচন শুরু হয়, আর এই পচন থেকেই গ্যাস অ্যাসিডিটি শুরু হয়, এবং ওখান থেকে আলসার এবং ক্যান্সার পর্যন্তও কিন্তু যাচ্ছে। আর এই সকল ফুড হ্যাবিটসের জন্যই কিন্তু আজ পশ্চিমবঙ্গে ঘরে ঘরে আপনি পেটের রোগ দেখতে পাবেন, আর এই পেটের থেকে শুরু করে ধীরে ধীরে করে বিভিন্ন প্রকারের রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে কি আমাদেরকে প্রথমে আমাদের ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে গেলে আপনাকে এটা জানতে হবে যে আমাদের শরীরের জন্য কোন খাবারটা সুটেবল করবে, কোন খাবারটা ভালো এবং কোন খাবারটা ভালো নয়। তো চলুন এখন আমরা এই বিষয়টাই আলোচনা করব। তাহলে আমাদের শরীরের জন্য কোন খাবারটা সুটেবল, কোন খাবারটা সুটেবল নয়, এই বিষয়ে আপনার কি মতামত, কি বলবেন যে আমাদের শরীরের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা যে সকল খাবারের আমাদের একটা প্রথা ছিল, ট্রেডিশান ছিল, সেই জায়গা থেকে আজকে দেখছেন মোড়ে মোড়ে বিরিয়ানি চলছে, বা বিভিন্ন ধরনের খাওয়ার, যে পরিমাণে ঘি তেল যে সকল জিনিসগুলো খাচ্ছে, এটা কি শুদ্ধ বা এটা কি সঠিক জিনিস খাওয়া হচ্ছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। কারণ এটাই কিন্তু এখন পশ্চিমবঙ্গের মনে হয় মেন খাবারের তালিকাতে চলে এসছে। একদম, আসলে আমাদের শরীরের যে নিউট্রিশনগুলো দরকার, কি দরকার, আমাদের শরীর কি দিয়ে চলে, একটা হচ্ছে ভিটামিনস, আর একটা হচ্ছে ফ্যাট, প্রোটিন, মিনারেলস, আর ফাইবার। এবার আমাদের শরীরে প্রচুর মানে ফাইবারের প্রচুর ডেফিসিয়েন্সি হয়ে গেছে, আমরা ফাইবার পাচ্ছি না। যে কোনো খাবারের মধ্যে ফাইবার, আগে যেরকম আমরা জোয়ার রাগি বাজরা এই সমস্ত খাবারগুলো মোটা আনাজ যেগুলো আমরা খেতাম, তো সেইগুলোর মধ্যে ফাইবারের মাত্রা প্রচুর থাকতো, যার কারণে আমাদের পেট পরিষ্কার হয়ে যেত।
আমরা বাজে খাবার খেলে পারেও আমাদের পেট কিন্তু আগেকার দিনের লোকেদের এই কারণেই অসুস্থতা থেকে তারা দূরে থাকতো এবং ওষুধের ওপর তাদের নির্ভরশীলতা কম ছিল। এখন কিন্তু প্রতিটা বাড়িতে দেখুন ডায়াবেটিসের সমস্যা, কিডনির সমস্যা, প্রেশারের সমস্যা, এগুলো আসছেই এই আমাদের নিউট্রিশনাল গ্যাপ থেকে, যেটা আমাদের ফাইবার জাতীয় খাবার খাচ্ছি না, ভিটামিনযুক্ত খাবার খাচ্ছি না, আমরা প্রোটিনের উপরে প্রচুর ফোকাস করছি। প্রোটিন তো যে কোনো ফুডেই পাওয়া যায়। আপনি কোনো ফল খাচ্ছেন তার মধ্যেও প্রোটিন পাবেন, ভাত খাচ্ছেন, চাল খাচ্ছেন, গম খাচ্ছেন বা যেটাই খান সেটার মধ্যে প্রোটিন পাচ্ছেনই, কার্বোহাইড্রেট পাওয়া যাচ্ছে। কিন্তু ভিটামিনস এবং ফাইবারস এবং মিনারেলস মেন এইগুলোর ডেফিসিয়েন্সির জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। আর আমার থেকে ভালো আপনি বলতে পারবেন যে কোন কোন ফুডে এই সমস্ত মিনারেলস বা ভিটামিনস, ফাইবারগুলো, নিউট্রিশনগুলো পাওয়া যায়। না দেখুন, এটা কিন্তু খুব একটা ভালো বিষয় তুলেছেন। আমরা এখন যে খাবার খাচ্ছি শুধুমাত্র পেটটা ভরছে এবং ওর থেকে কিছু এনার্জি পাচ্ছি যাতে আমাদের কিন্তু দিনটা চলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল আমাদের শরীরকে যদি চালাতে হয়, শুধু চালানোর জন্য শুধু পেট ভরান এবং সামান্য এনার্জির হলে কিন্তু হবে না। যেটা স্যার বললেন, আমাদের শরীরের জন্য প্রত্যেকটা প্রকার মানে মিনারেলস থেকে শুরু করে, ভিটামিনস থেকে শুরু করে, ফাইবার থেকে শুরু করে সমস্ত কিছু প্রয়োজন। কিন্তু আজকে আপনি সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে সকল খাবারগুলো গ্রহণ করছেন, আপনি যদি খাবারগুলোকে একটু দেখেন, একটু বিচার করে দেখবেন ওই খাবারের মধ্যে ফাইবার কিন্তু নায়ের মতো, প্রায় জিরো। আমাদের পশ্চিমবঙ্গে চাল ভাত খাওয়ার প্রচলনটাই রয়েছে, কিন্তু আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গ মানে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বা নর্থ থেকে শুরু করে দেখতে থাকেন, এমনকি পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গে একসময় আগে আমাদের সামা চাল, কোদো চাল, জোয়ার বাজরাকে প্রচুর পরিমাণে খাওয়া হতো। এমনকি আমাদের যে চালটাও খাওয়া হতো, ওই চালটা কিন্তু দেখতেন লাল চাল বলা হতো, হেমন্ত চাল বলা হতো। মানে আগে বর্ষাকালে একবারই চাল হতো, আমাদের চাষ হতো, তখন ওই লাল চাল হতো। তো ওটা কিন্তু ফাইবারে ভরপুর থাকতো, পরিপূর্ণ থাকতো। কিন্তু এখন আপনারা যে চালটা খাচ্ছেন, ফাইবার তো ছেড়ে দিন, এখন তো হাইব্রিড জিএমও চালই খাচ্ছেন, জেনেটিক্যাল মডিফাইড, সাথে সাথে পুরো পালিশড হয়ে যাচ্ছে, মানে ওর ফাইবার লেয়ারটা কিন্তু পুরোটাই চলে যাচ্ছে। তো যার কারণে যে খাবারটা আপনি খাচ্ছেন শুধুমাত্র কেবল আপনি মানে কার্বোহাইড্রেটটাকে প্রচুর পরিমাণে নিচ্ছেন। এবং একটা রিসার্চে জানা গিয়েছে, আপনি যদি 100 গ্রাম চালকে, এই পালিশ চালকে, হোয়াইট রাইসকে যদি গ্রহণ করেন খাদ্য হিসাবে, মানে 25 থেকে প্রায় আধা ঘন্টার মধ্যে 20 থেকে 22 গ্রাম গ্লুকোজ আমাদের ব্লাডে চলে আসছে। তো যদি 20 থেকে 22 গ্রাম চলে আসে, আর আমাদের শরীরে দরকার কত, এভারেজ দেখতে গেলে 5 লিটার ব্লাড থাকে, পার লিটার ব্লাডে 1 গ্রাম গ্লুকোজের প্রয়োজন, কিন্তু সেখানে হয়ে যাচ্ছে কত, 20 থেকে 22 গ্রাম। শুধু ভাত নয়, এবার সারাদিনে বিভিন্ন ধরনের আপনার চকলেট খাচ্ছে, মানে বিভিন্ন ধরনের আরও খাবার খাচ্ছে, মানে আর্টিফিশিয়াল যেরকম সুগার দিয়ে তৈরি চিনি খাবার খাচ্ছে। ইনসুলিনটা প্রোডিউশনে কতটা মানে অক্ষমতা হয়ে যায় শরীরে। একদম, মানে প্রবলেমটা হচ্ছে যখন আপনি এই ধরনের খাবার আপনি গ্রহণ করছেন, আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজটা কিন্তু স্পাইক হচ্ছে। আর যখন ব্লাডের মধ্যে গ্লুকোজ স্পাইক হচ্ছে, তাহলে কী হবে, অলরেডি শরীরের মধ্যে ধীরে ধীরে করে গ্লুকোজ ডিসব্যালেন্স হতে শুরু হচ্ছে। আর এত পরিমাণে যদি সারাদিনে হতে থাকে, আমাদের প্যানক্রিয়াস যে ইনসুলিনটা তৈরি করবে, তারও তো একটা প্রপার টাইম দরকার এবং তারও ম্যানেজমেন্ট তো দরকার। তো সেখানে ইনসুলিনের সাথে সাথে প্যানক্রিয়াস যে একসময় ধীরে ধীরে করে সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে, যার কারণে ব্লাডের মধ্যে কিন্তু গ্লুকোজ বেড়ে যাচ্ছে এবং দ্যাটস কল্ড, সেটাকে আমরা ডায়াবেটিস বলছি, সুগার বলছি। কিন্তু সুগার বলে অ্যাকচুয়ালি ডায়াবেটিস বলে এরকম কোনো ডেফিনেশন, মানে গ্লুকোজের ব্লাডের মধ্যে বেড়ে যাওয়া, গ্লুকোজকে ডিসব্যালেন্স হয়ে যাওয়া। তো এটা থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে কিন্তু যথারীতি ফাইবারযুক্ত খাওয়ার, আমাদের যে প্রাচীন মানে যে চালও আমরা যদি খাই, কমপক্ষে যেন ফাইবার থাকে, সাথে সাথে যদি আমরা জোয়ার, বাজরা, রাগি, সামা চাল, কোদো চাল এগুলোকে যদি আমরা খাদ্যাভ্যাসের মধ্যে আনি, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ব্লাডের মধ্যে ধীরে ধীরে করে গ্লুকোজটা ব্যালেন্স হয়ে যাবে। কারণ এই সকল খাবারের মধ্যে পর্যাপ্ত মানে ফাইবার রয়েছে, মানে যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন। তাহলে গ্লুকোজটা যখন ব্যালেন্স হয়ে যাবে, অটোমেটিকলি আপনি ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ডায়াবেটিসের যে সমস্যা বা আপনি যখন যে সকল ওষুধ বা জিনিসগুলো খাচ্ছিলেন, এগুলো ধীরে ধীরে রিডিউস করতে হবে। এবার আরেকটা জিনিস বলুন, আপনি ম্যাক্সিমাম এখন ডায়াবেটিসে যদি যখন মানে কোনো পেশেন্ট যদি ধরা পড়ে, সুগার যদি ধরা পড়ে,
এলোপ্যাথি ওষুধ খায়। আচ্ছা, এলোপ্যাথিতে কি সত্যি ডায়াবেটিসকে বা এইসব সুগার জিনিসকে ঠিক করা যায়? অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি কোনো দিনই কোনো ডিজিজকে কিওর করতে পারে না। এই কারণেই অ্যালোপ্যাথি ওষুধকে হিন্দিতে বলা হয় দাবাই। যে কোনো রোগকে দাবিয়ে রাখে, যেটা যে কোনো রোগকে সাপ্রেস করে রাখে জন্য সেটাকে দাবাই বলা হয়। তো কোনো রোগী অ্যালোপ্যাথিতে রিকভার হয় না, কিওর হয় না, সেটাকে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়, যাতে করে সেটা যে পরিমাণে বেড়ে গেছে সেটা গ্রোথটাকে শুধু আটকানো হয়, প্রবলেমটাকে সাময়িক সময়ের জন্য আটকানো হয়, সেটা আবার অন্য দিক থেকে বেরোয়। যদি আপনি ডায়াবেটিসের ওষুধ প্রতিদিন রেগুলার নিতে থাকেন তাহলে আপনার কিডনির সমস্যা হবে। এবার হাই প্রেশারের কেউ হাই প্রেশারের মেডিসিন খাচ্ছে, তার লিভারের সমস্যা হচ্ছে, কোলেস্ট্রল হচ্ছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন মেডিসিনের বিভিন্ন প্রতিক্রিয়া আছে, হ্যাঁ, যেটার কারণে আমাদের শরীরের এত একটার পরে একটা রোগের সমস্যা সৃষ্টি হচ্ছে। মানে তাহলে বলা যেতে পারে এলোপ্যাথিকে আমরা কেবল ইমার্জেন্সি কন্ডিশন ম্যানেজমেন্টে ব্যবহার করতে পারি। ওকে, লং টার্মের জন্য অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করা একদমই উচিত না। আমাদের কাছে দেখুন, আমাদের ট্রেডিশনাল যে ব্যবস্থা ছিল সেটা ছিল আয়ুর্বেদ। আয়ুর্বেদ মানে কি? আয়ুর্বেদ মানে আয়ুর্বেদের ওই ফাইলগুলো না, একদমই না। হ্যাঁ, আয়ুর্বেদ মানে হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত উদ্ভিদ থেকে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায়, যেরকম মনে করুন ওই গিলোই ধরে নিন, হ্যাঁ, লং, দারচিনির এগুলোর কাড়া বানিয়ে খাওয়া হচ্ছে, লং, দারচিনি, গিলোই এই ধরনের কাড়া বানিয়ে খাওয়া হচ্ছে, বা কোনো তুলসী পাতা, বাসক পাতা, এই সমস্ত জিনিস, এইগুলো হচ্ছে আসল ওষুধ। এইগুলোর কনভার্সন রূপ হচ্ছে মেডিসিনে কিছু পরিমাণ কেমিক্যালস এবং ড্রাগস মিশিয়ে, হ্যাঁ, তারপরে কিন্তু মেডিসিন তৈরি হচ্ছে। আসলের মেডিসিন কিন্তু এটাই, যে কোনো পাতা, ফল, ফুল, গাছের শিকড়, ছাল, এইগুলো এক্সট্রাক্ট থেকে তারপরে তার মধ্যে আরও প্রোডাকশন, মানে সেটার পাওয়ার বাড়ানোর জন্য তারপরে গিয়ে একটা মেডিসিন তৈরি হয়। তার মধ্যে কিছু কেমিক্যালস এবং ড্রাগস দিয়ে সেই মেডিসিনটা তৈরি হচ্ছে। এবার আসলে আমাদের কি ধরনের খাওয়া? সবুজ শাক পাতা। যদি আমরা সকালে খালি পেটে সবুজ শাক পাতা খাওয়া শুরু করি, তাহলে আমাদের শরীর থেকে 60 to 70% রোগ এমনি দূর হয়ে যাবে। একদম একদম। তো দেখুন, এটা কিন্তু খুবই একটা বিষয়, মানে মজাদার বিষয়। আজকে আমরা এলোপ্যাথিকে মানে ম্যাক্সিমাম মানুষ দেখবেন খাওয়ারের মতো, সকালে এক মুঠা গলি, দুপুরে এক মুঠা গলি, রাত্রে এক মুঠা গলি, মানে খাওয়ার বাদ দিয়ে যেন ওটাই খাচ্ছে। তবে একটা জিনিস সবসময় যে মনে রাখবেন, এলোপ্যাথিটাকে শুধুমাত্র ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করার জন্য আপনি ইউজ করুন। যখনই ইমার্জেন্সি থেকে বেরিয়ে আসছেন তখনই কিন্তু ফুড অ্যাজ মেডিসিন, মানে খাওয়ারকেই ওষুধ বানান। মানে সিম্পল, যদি আপনার ভোজন সঠিক না হয় কোনো ওষুধই কিন্তু কোনো কাজ করবে না, আর যদি আপনার ভোজনটাই সঠিক হয়ে যায় তাহলে কিন্তু কোনো ওষুধের দরকার পড়বে না। ফুড এজ মেডিসিন, তো ফুডকে আমাদের মেডিসিন করতে হবে। তাই চলুন আমরা আগের আরও বিস্তৃত চর্চার মধ্যে ফিরে যাই। যেটা বললো, এলোপ্যাথির বিভিন্ন সাইড ইফেক্ট পাবেন। তবে আরেকটা জিনিস, কিন্তু আপনি আপনার গ্রামের মধ্যেই খোঁজ করুন, গ্রাম নেই, ব্লক, আপনার জেলার মধ্যেই খোঁজ করুন। আজ পর্যন্ত আপনি দেখুন কোনো এলোপ্যাথি মেডিসিন দ্বারা কোনো সুগারের ব্যক্তি ঠিক হয়েছে, কোনো বিপির ব্যক্তি ঠিক হয়েছে? আপনি একটু খোঁজ লাগাতে থাকুন। এটা একটা ট্র্যাপের মধ্যে পুরো ফাঁসিয়ে দেওয়া হয়। এবং স্যার যেটা বললেন, আমাদের বাড়িতে বাড়িতে যে আমাদের আয়ুর্বেদ, মানে প্রাচীন আমাদের যে জ্ঞানগুলো, এগুলোকেও কিন্তু একটা প্ল্যানিং করে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগে দেখুন যারা বয়স্ক মানুষ ছিল ওনাদের কাছে সকল নলেজ ছিল, আজকের জেনারেশনে জিরো নলেজ। আজকে ইনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অন্যান্য কন্টেন্টে এমনভাবে ফাঁসিয়ে রেখে দিচ্ছে, যাদের মধ্যে কোনো সামান্য যে শিক্ষা এবং যে প্রকৃতির যে নলেজ, এই নলেজ থেকে কিন্তু ওনাদেরকে বঞ্চিত করা যাচ্ছে, এটা প্ল্যানিংয়ের মাধ্যমেই হচ্ছে। এবং আগামীতে এমন একটা সময় আসবে, যারা এখন তো ধরুন তবু কিছু হয়ে গেলে মানুষ তুলসী পাতা, বাসক পাতা এগুলো তবু জানে, আগামীতে এমন একটা জেনারেশন তৈরি হবে যারা এই সকল বিষয়গুলোতে পুরো অনভিজ্ঞ থাকবে, কিছুই থাকবে না, টোটালি কেমিক্যালের এবং ড্রাগসের উপরে চলে যাবে। তাই এই শিক্ষাকে, প্রাচীন আমাদের শিক্ষাকে, এই জিনিসগুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। সেটা কার দ্বারা সম্ভব? আপনার দ্বারা সম্ভব। আপনি জানুন, আপনার বাড়িতে জানান, আপনার আশেপাশে গ্রামের মানুষকে জানান। তো এটাতে
যদি আমাদের কোনো প্রয়োজন আছে তো আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো সাথে সাথে কিন্তু আমাদের সাংস্কৃতিক পতনের মাধ্যমে এই সকল জিনিসগুলো, এই সকল জ্ঞানগুলোকে আমাদের মাধ্যম থেকে ছিনিয়ে নিচ্ছে, একটা পরিকল্পনার মাধ্যমে কিন্তু হচ্ছে। এইবার আমরা যাই, এই যে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে সিম্পল, মানে আমরা আমাদের যে রান্নাঘর, আমাদের রান্নাঘরকেই কিন্তু বলা হতো মাল্টি স্পেশালিটি হসপিটাল, জিনিসটা যেটা বলা হতো, এই কথার সাথে কতটা রিলেট করেন আপনি? হ্যাঁ, এইটা এরকম বলা যেতে পারে যে রান্নাঘরই আমাদের বাড়ির হসপিটাল। হ্যাঁ, কারণ আমাদের রান্নাঘরে যত রকমের মশলা তৈরি, মানে মশলা আমাদের প্রাচীন মুনি ঋষিরা বা আমাদের পূর্বজরা দিয়ে গেছেন, সেই সমস্ত মশলাই কিন্তু ওষুধ। একটাও আপনি দেখাতে পারবেন না যেটা ওষুধের কাজ করে না। আমাদের শরীরের যেটা যেটা প্রয়োজন, যে যে সময়, যে যে ঋতুতে, যে যে ধরনের ভাইরাস হোক বা যে কোনো প্রবলেম হোক, সেই অ্যাকর্ডিং আগেকার আমাদের খাওয়ার ছিল, যে বর্ষা ঋতুতে এই ধরনের খাওয়ার, শীতকালীন এই খাওয়ার, গ্রীষ্মকালীন এই খাওয়ার, এবং তার মধ্যে কী ধরনের মশলা ব্যবহার হবে সেই ধরনের রান্না কিন্তু আমাদের দিদা ঠাকুমা বা তাদের আগেকার দিনের মহিলারা তারা কিন্তু জানতেন। আস্তে আস্তে আমরা কি হচ্ছে, আমরা প্যাকেটেড মশলা বা বিভিন্ন রকমের এই মানে না কি বলে, হ্যাঁ প্যাকেটজাত, হ্যাঁ খাওয়ার, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সরি কি বলে, হ্যাঁ হ্যাঁ এফএমসিজি প্রোডাক্টসগুলো, হ্যাঁ একদম একদম ওই এফএমসিজি প্রোডাক্টগুলো ইজি মেড। হ্যাঁ, একটু 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যাচ্ছে, 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা ব্যবহার করে করে কিন্তু আমাদের যে ট্রেডিশনাল জিনিসটা, আসলে কি আমাদের ওই মশলা দিয়েই রোগ সারানো যায়, সেই জিনিসটা আমরা ভুলে গিয়েছি। এটা ঠিক বলেছেন আপনি যে আমাদের প্রতিটা আমাদের রান্নাঘরই আমাদের হসপিটাল। এটা এই কারণেই যে প্রতিটা ওষুধে তো না, বিষয়টা কিন্তু খুবই বাস্তব। অ্যাকচুয়ালি আমরা তো দৈনন্দিন যে খাবারটা গ্রহণ করছি, ওই খাবার দিয়ে আমাদের এই শরীরটা চলছে। তো এই খাবারটা যদি আমাদের সঠিক না হয়, স্বভাবতই শরীর রোগে ভুগবে। আজ এমনিতেই প্রত্যেকটা চাষ থেকে, সবজি থেকে আপনি যা কিছু কিনে আনছেন সবই কেমিক্যাল ফার্মিংয়ে হচ্ছে। তো তবুও এমনিতে আপনি কেমিক্যাল বীজ খাচ্ছেন, কিন্তু তার মধ্যেও যতটা সচেতন হওয়া যায় আপনি কিন্তু হতে পারেন। কিন্তু সেটা প্রথম কথা ল্যাক অফ নলেজ হতে পারে, জ্ঞানের অভাবে, পর্যাপ্ত সেই নলেজটা না থাকার অভাবে আপনি সেই জিনিসটা তো করতে পারছেন না। আমরা চেষ্টা করবো আজকে বোঝানোর জন্য। তো দেখুন, রান্নাঘরে আমরা মেনলি যে সকল জিনিসগুলোকে পরিবর্তন করে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, প্রথম কথা হচ্ছে ফার্স্ট আমরা তেল যেটা ব্যবহার করি। আজকে ঘরে ঘরে দেখবেন মার্কেট থেকে তেল নিয়ে ব্যবহার করছে। তো এই তেল সম্পর্কে আপনি কি কিছু বলুন? তেল তো সমস্তটা ভেজাল। আজকে যে তেলটা আমরা খাচ্ছি সেটা কি পিওর শস্য তেল? না, একদম না। তার মধ্যে এত পরিমাণে কেমিক্যালস এবং কালার্স মেশানো হচ্ছে যেটা আমাদের সেলস ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, আর আমাদের শরীরের যে শারীরিক ক্ষমতা বা সেই জিনিসগুলোকে হ্রাস করছে। তো দেখুন, অলরেডি এটা আপনারা সবাই জানেন এবং এক বাক্যে মানবেনও যে তেল আমরা যেটা আজকে গ্রহণ করছি খাবারের, পুরো তেলটা ভেজাল। কিভাবে? আপনি সিম্পল কস্ট ধরুন, গ্রামে কমপক্ষে যে সকল মানুষগুলো আছে, এটা তো আপনারা জিনিসগুলো করতেই পারতেন কিন্তু করেন না। আপনারা একটা তেল মার্কেটে আপনি কিনে আনলেন, কত 150 টাকা বোধ হয় এখন তেল, 150 কি 200 টাকা তেল পাওয়া যাচ্ছে। আপনি একটা সিম্পল কস্টিং লাগান, কত কিলো সরষা থেকে 1 লিটার তেল বেরোয়। এভারেজ যদি আমি আজকের এই আধুনিক একদম নিচলে বের করে দেওয়া যে মেশিনগুলো, মানে এই অয়েল এক্সপ্লোরার যে মেশিনগুলো, 3 কিলো সরষা থেকে 1 কিলো তেল বেরিয়ে যায়। এখন সরষা মেবি কত, 90 টাকা কিলো, মানে 90 টাকা কিলো চলছে মার্কেটে। যদি 90 টাকাও আমরা ধরি, তো 3 কিলো সরষা 90 টাকা, ওখানে 270 টাকা। এরপরে আপনি পেশাবেন, পেশানোর একটা খরচা আছে, ট্রান্সপোর্টেশন খরচা আছে। এরপরে ধরুন যে কোম্পানি আপনাকে মালটা দিচ্ছে তার প্যাকেজিং আছে, তার লেবেলিং আছে, তার প্রফিট আছে, ট্যাক্স আছে, হোলসেলার প্রফিট, রিটেলার প্রফিট। এরপরে আপনার ওটাকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া, এই সকলগুলো যদি কস্ট আপনি ধরেন, তাহলে কিন্তু এই তেলটাই, মানে নর্মাল যে এক্সপ্লোরার মেশিনের তেলটা বেরোচ্ছে, এটার এই কস্ট কিন্তু পৌঁছে যাচ্ছে 350-400 টাকা।
ওখান থেকে খোল ধরুন 2 কিলো খোল বেরোচ্ছে আপনার, তাকেও মাইনাস করে দিলে তেল মানে কস্টিং আসছে 300 টাকা, সেখানে আপনাকে 150 টাকায় কীভাবে তেলটা দিচ্ছে। সামান্য সামান্য প্রশ্ন, যে জিনিসগুলো আপনি বাড়িতে কিনে আনছেন তার আগে নিজেকে প্রশ্ন করুন, জানুন এটা কিভাবে দিচ্ছে। এটা পুরো কেমিক্যালজাত প্রসেস, যে পেট্রোলিয়াম যে সকল অবশিষ্ট পদার্থ সেগুলোকে মেশানো হচ্ছে, বাইরে থেকে বিভিন্ন ধরনের দেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের খারাপ একদম লো কোয়ালিটির বিভিন্ন আইটেমকে ইম্পোর্ট করে তার সাথে পাইল করে কেমিক্যাল দিয়ে হাই টেম্পারেচারে ফুটে কিন্তু এবং সেন্ট দিয়ে আপনাকে একটা সুন্দরভাবে প্যাকেজিং করে মার্কেটে পৌঁছে দিচ্ছে। আপনি দেখছেন এবং বাড়িতে নিয়ে আসছেন কিছু না জেনে, এবং এই তেলটাই কিন্তু এক সময় আপনার শরীরে হার্ট অ্যাটাক করছে, ধীরে ধীরে করে সেলের মধ্যে যাচ্ছে, এবং এটা পুরোপুরি এলডিএল। আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন, ফ্যাটের আজকে বড় সোর্স হচ্ছে তেল, ঘি বা যে সকল আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করছি। তো যে তেলটা আপনি গ্রহণ করছেন এটা পুরোপুরি আপনার শরীরে এলডিএল তৈরি করছে, মানে লো ডেন্সিটি লিকোপ্রোটিন। আমাদের দরকার এইচডিএল, হাই ডেন্সিটি লিকোপ্রোটিন, কিন্তু সেখানে পুরোপুরিভাবে যে তেল গ্রহণ করছেন এই তেলের ধীরে ধীরে করে আপনার শরীরে যত খারাপ কোলেস্ট্রল তৈরি করছে, এবং এটাই যত কোলেস্ট্রল তৈরি করছে ওটা আমাদের কোথায় জমছে, ব্লাড ভেসেলে, এবং এটাই একসময় গিয়ে আপনাকে বলছে বিপি মানে কি, সিম্পল ব্লাডের ফ্লো বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে। ডিটেলসে তো আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, তো আমরা প্রত্যেকটা টাচ করার চেষ্টা করছি। এবার একটা কথা বলুন, পশ্চিমবঙ্গে বিশেষ করে তেলের কথা বলতে, ঘির কথা বলতে আমাদের মনে হলো ঘি নিয়ে এখন ঘি একটা আমাদের মানে খাওয়ারের একটা অঙ্গ বলতে পারেন, আর বাঙালির তো একটা ঘরে ঘরেই থেকে থাকে। ঘি নিয়ে আপনার কি থটস বলুন? ঘি অ্যাকচুয়ালি যদি আপনি অরিজিনাল ঘি, যেটাকে দেশি গরুর ঘি, এটা যদি আপনি গ্রহণ না করেন, যদি আপনি জার্সি গরু বা মোষের ঘি ব্যবহার করেন, তাহলে সেটা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং কোলেস্ট্রল বাড়া বা হার্ট অ্যাটাক হওয়ার একটা কারণ হয়েও দাঁড়াবে। একদম। এবার আমি এটা কেন বললাম যে দেশি গরুর ঘি ছাড়া অন্য ঘি শরীরের জন্য ভালো না, কারণ আমাদের যে দেশি গরু আছে, দেশি গরুর দুধের যে স্টেরয়েডের রেশিও সেটা আমাদের বডির সাথে ম্যাচ করে। কিন্তু জার্সি গরু বা মোষের সাথে তাদের শরীরের যে দুধ বা সেটার স্টেরয়েডের রেশিও আমাদের শরীরের সাথে ম্যাচ করে না। এটাকে A1 এবং A2 প্রোটিনের সাথে একদম। তো যার কারণে আমরা যদি বেলোনা পদ্ধতিতে দেশি গরুর ঘি কোথাও থেকে ব্যবহার করতে পারি, তাহলে সেটা সবথেকে বেশি ভালো হবে। না, একদম। বিষয়টা দেখুন, আমাদের শরীরে আয়ুর্বেদের ভাষায় বলা হয় ত্রিদোষ, বাত, পিত্ত এবং কফ, এবং বাতেরই সবথেকে বেশি রোগ হয়, প্রায় 80টার বেশি রোগ বাতের কারণেই হয়, যদি বাতটা আমাদের শরীরে ডিসব্যালেন্স হয়ে যায়। আর ঘি এমন একটা পদার্থ খাওয়ার, যদি আপনি খাওয়ারের মাধ্যমে গ্রহণ করেন তাহলে আপনার শরীরে পুরো বাতকে ব্যালেন্স রাখতে পারে, আমাদের সপ্ত ধাতুকে কিন্তু মজবুত করতে পারে, এবং সাথে সাথে আমাদের শরীরে প্রত্যেকটা সেলসকে ভালো মতো ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু অলরেডি স্যার বললেন কী ঘি আমাদের খেতে হবে, এবং আজকে আমরা পশ্চিমবঙ্গে কী ঘি খাচ্ছি। এখন দেখবেন পশ্চিমবঙ্গে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থেকে যেটা আমরা দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বড় বড় শোতে মানে ঘি তুলে ধরা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে ওই প্রথম দুধ থেকে সর বের করা হচ্ছে, সর বের করে ওর থেকে ওই একটা মানে ফ্যাট বের করে ওর থেকে ঘি তৈরি করা হচ্ছে, এবং ওই ঘিকে মার্কেটে বিক্রি করা হচ্ছে, এবং বলছে দানাদার গায়ের ঘি পশ্চিমবঙ্গে ভরে আছে। এখন এইরকমই প্রত্যেকটা দোকানে বিরিয়ানির হাঁড়িতে দেখবেন ঢালছে, সুন্দর ব্রাউন কালারের সুন্দর ঘি ঢালছে। কিন্তু খুবই দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, যে ঘিটা আপনারা খাচ্ছেন এটা কিন্তু ঘি নয়, ঘিয়ের মতো মানে দেখতেও বলা যাবে না, এটা একটা এক ধরনের বলতে পারেন ফ্যাট খাচ্ছেন আপনারা, এবং এটা কোনো মানে বিষের থেকে কম নয়, পয়জনের থেকে কম নয়। পয়জন অনেক প্রকারের, একটা পয়জন যেটা খুব শরীরে দ্রুত ইফেক্ট করবে, আর একটা পয়জন শরীরে ধীরে ধীরে ইফেক্ট করবে। তো যে ঘিটা আজকে আপনারা খাচ্ছেন, তেলটাও তো ভেজাল খাচ্ছেন, যে ঘিটা আপনারা আজকে খাচ্ছেন বাড়িতে এবং প্রত্যেকটা খাওয়ারের মাধ্যমে দিচ্ছে, এবং সুন্দর করে যারা বিশেষ করে যারা নিরামিষাশী ব্যক্তি যারা, তো এখন একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে নিরামিষাশী খাচ্ছে তবুও সেখানে তো রোগ হয়ে যাচ্ছে। নিরামিষাশী খাচ্ছে কিন্তু যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু বিষের থেকেও কম নয়। যারা বিশেষ করে নিরামিষাশী খাবার খাচ্ছে, প্রতিদিন খাবারের মাধ্যমে ঘি ব্যবহার করছে, এটা কিন্তু যে ঘিটা আপনি খাচ্ছেন ওটা ঘি নয়। তাহলে অ্যাকচুয়াল ঘি কী?
ঘি কিভাবে তৈরি হয়, সঠিক ঘি যদি আপনি খান তাহলে কিন্তু আপনার শরীরে পুষ্টি থেকে গুণ থেকে শুরু করে ব্রেনের বিকাশ থেকে শুরু করে অনগিনত আপনি বেনিফিটস পেতে পারেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যেভাবে ঘি তৈরি হচ্ছে, ওই সর তুলে ঘি তৈরি করছে, ওই ফ্যাট বের করে ঘি, এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা মেন কারণ। আগামী দিনে পশ্চিমবঙ্গ হার্টের রোগের একটা বড় ক্যাপিটাল হতে চলেছে। এখনই হয়ে গেছে, এখনই 20-25 বছরের ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে। এটা কিন্তু দেখুন একদমই বাস্তব, কারণ এই বিরিয়ানি বা এই সকল খাবারগুলো ছোটো থেকেই তো বাড়িতে খাচ্ছে, তো ধীরে ধীরে করে যেই সমস্যাটা কিন্তু আসার কথা ছিল অনেক পরে, মানে নায়ের মতো হার্ট অ্যাটাকের তো আসারই কথা নয়, কিন্তু আজকে স্যার বললেন 20-25 বছরের ছেলের হচ্ছে। কারণটা কি? বাড়িতে ছোট থেকেই ওই রকম অভ্যাস, ওই রকম খাওয়ারের মাহলে গড়ে উঠছে। তাহলে কোন ঘি খাওয়া উচিত আমাদের? বিলোনা ঘি, এবং অবশ্যই দেশি গরু হতে হবে, মানে A2 মিল্ক দেশি বলা হয়, কারণ এখানে বিটা কেসিন যে আমাদের প্রোটিন রয়েছে, উনি সব কিছু অলরেডি বললেন, এই প্রোটিনটা আমাদের শরীরের জন্য গুড, অ্যাবজর্ব করতে পারবে শরীর। তাই আপনারা বিলোনা ঘি দেখুন এবং দেশি। বিলোনা ঘি তৈরি কিভাবে হয়, কিভাবে আপনার একটা ঘি অরিজিনাল ঘি তৈরি হয়। আমাদের আপনি দেখেছেন আপনার আগে যে সিরিয়াল তৈরি হতো, ওই কৃষ্ণ যশোদা মায়ের যে ফিরিয়ালগুলো তৈরি হতো বিলোনা ঘি, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে দেশি গাইয়ের দুধকে নেওয়া হতো, এবং দুধকে নিয়ে দুধকে আপনাকে দই বসাতে হতো, দই বসানোর পর দইটাকে আপনাকে মন্থন করতে হতো, বিলোনাভাবে মন্থন করতে হতো। মন্থন করার পর ওখান থেকে মাখন বেরোতো, সেই মাখনকে কিন্তু তাপ দিয়ে তারপরে ওখান থেকে ঘি বেরোতো। আর এই ঘি আপনার হার্টের ব্লকেজকেও খুলে দিতে পারে। কিন্তু আজকে আপনারা যে ঘি খাচ্ছেন, ওই দেখাচ্ছে মুর্শিদাবাদের ঘি, নদিয়ার ঘি, এই যে ঘিগুলো দেখবেন অনলাইনে সব এরকম বিক্রি হচ্ছে। আমি বিভিন্ন রকম শোতে দেখি, বাংলাতে আপনারা বিভিন্ন রকম এই দিদি নম্বর 1 থেকে বিভিন্ন রকম শো এরকম চলে দেখছি, বিভিন্ন ব্যক্তি আসছে ঘি বিক্রি করছে বিভিন্ন রকম, কি বিলোনা ওই ঘির নামে কী বিক্রি করছে, ওটা কিন্তু পয়জনের থেকেও কম নয়। আর এটা পশ্চিমবঙ্গবাসীর মানে দোষ বলতে এই নলেজগুলোই হারিয়ে গিয়েছে। অরিজিনাল জিনিসটা অ্যাকচুয়ালি কী, সেই জিনিসটাই হারিয়ে গিয়েছে, কারণ এই পিঢ়ি তো এই সকল বিষয়ে কিছুই জানে না। কিন্তু যারা জানে বয়স্ক লোক, তাদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে কেউ চর্চাও করে না, আর চর্চাও করলে এগুলো মার্কেটেও পুরো নেই জিনিসগুলো। তাই সঠিক খাবারকে গ্রহণ করুন, অল্প খান কিন্তু সঠিক খাবারটাকেই আপনি গ্রহণ করুন, তবেই কিন্তু সুস্থ হতে পারবেন। 1 কিলো বিলোনা ঘি তৈরি করতে গেলে 30 লিটার দুধ লাগে, তবেই 1 কিলো ঘি তৈরি হয়। আর আজকে কি হচ্ছে, সর তুলে নিচ্ছে, ফ্যাট তুলে নিচ্ছে, দুধ বিক্রি হয়ে যাচ্ছে, সেটা থেকে ঘি বানাচ্ছে। এটা কিন্তু মানুষ মারার একটা সবথেকে বড় কল বলতে পারেন। আর দেখুন, যারা গ্রামে আছেন আপনারা তো নিজে থেকে সরষা পিষিয়ে তেল বের করতে পারেন, নিজেরাই দেশি গরু থাকলে আপনি ঘি তৈরি করতে পারেন। আর যদি গ্রামে থেকেও না করতে পারেন, এটা আপনার দুর্ভাগ্য। তবে তো আপনাকে মানে এটুকু একটা অনুমানে বলা হচ্ছে, আমরা একটা এনজিওর একটা প্রোগ্রামে ছিলাম, একটা হেলথের প্রোগ্রামে, কিছু অ্যাপেলোর ডাক্তাররাও উপস্থিত ছিল। তো বলছে আগামী দিনে হেলথের খরচাটা এত বাড়তে চলেছে, যদি মানুষ 1 লাখ টাকাও মাসে ইনকাম করে, ও দরিদ্র শ্রেণীতেই আসবে, এরকমের কথা চলছে পুরো। একদম, এটা সঠিক। তো বিষয়টা আপনারা কোথায় যাচ্ছেন হেলথকে নিয়ে, কোথায় কি পর্যায়ে আপনারা পৌঁছাচ্ছেন, তো এ সকল থেকে কিভাবে এখন বেরোনো যেতে পারে, আপনার কি মনে হয়? আমাদের ডেলি লাইফস্টাইল এবং ফুডটাকে চেঞ্জ করে আমরা এই সমস্ত রোগের হাত থেকে নিস্তার পেতে পারি। তার জন্য আমাদেরকে খুঁজতে হবে অর্গানিক কে তৈরি করছে, অর্গানিক ফার্মিং কোথায় হচ্ছে, অর্গানিক খাওয়ার কোথা থেকে আমরা পেতে পারি, সেই সমস্ত জিনিসগুলো আমরা যদি এখন একটু রিসার্চ করি। আর একটা জিনিস কি, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এই ধরনের যে নলেজগুলো, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে ছোটোবেলা আমাদেরকে কিন্তু আমরা যে ধরনের বইপত্র পড়েছি, এখনকার বাচ্চারা কিন্তু সেই ধরনের বই নেই, সিলেবাসই নেই। তা আমরা আগেকার দিনে যে মানে একটু হলেও খাদ্য সম্বন্ধে আমাদের নলেজ আসতো, যে এই শাকের এই গুণ, হ্যাঁ, ওই ফলের ওই গুণ। কিন্তু এখন বাচ্চাদেরকে যা শেখানো হচ্ছে, হ্যাঁ, মডার্ন সায়েন্সে উন্নত করতে করতে আসলে আমাদের অস্তিত্বটাই আমরা ভুলে যাচ্ছি। আমরা মানুষ রূপে জন্মেছি, আমরা এই পৃথিবীতেই বাস করতে পারছি না, আমরা মঙ্গলে যাওয়ার কথা ভাবছি। তার জন্য যদি মানে আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসটাকে না পরিবর্তন করতে পারি, তাহলে কোনোভাবেই হ্যাঁ আমাদের এই যে মানুষ প্রজাতি, এটাকে টিকিয়ে রাখা যাবে না। আর কিছুদিনের মধ্যেই, যেরকম
কোভিডের সময় যারা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবার নিয়েছে এবং যারা প্রাকৃতিক চিকিৎসা করেছে, মানে কি ডাবের জল, হ্যাঁ, তারপরে ওই মৌসুমির জুস, কাড়া এবং মানে প্রাকৃতিক অর্গানিক খাবার, তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আর যারা ওষুধ নিয়েছিল তাদের বাড়িতে গিয়ে দেখুন এক ডিব্বা ওষুধ তাদের চলছে, ঘরে পড়ে আছে না, চলছে কন্টিনিউ, হাতে মুঠো মুঠো ওষুধ চলছে। কেন? কারণ ওই টাইমে যে এফেক্টটা করেছিল সেই এফেক্টটার থেকেও বেশি এফেক্ট করেছিল ওই মেডিসিনগুলো, যে মেডিসিনগুলো ওটাকে কিওর করার জন্য দেওয়া হয়েছিল। একদম একদম। দেখুন, এটা কিন্তু একটা চরম বাস্তব। আপনারা কোন জালে ধীরে ধীরে করে ফাঁসতে চলেছেন। তাই আগামীতে যদি নিজেকে সুস্থ রাখতে চান, ফ্যামিলি ডক্টর নয়, ফ্যামিলি ফার্মার্সকে সাথে জুড়ুন, যেখানে বিষমুক্ত কৃষিতে আপনারা এগিয়ে যান ধীরে ধীরে করে এবং খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনুন। তো সেই জন্য আপনারা রান্নাঘরে কিছু কিছু জিনিস আজকে আমরা বলে দিচ্ছি, যেগুলোকে চেষ্টা করুন পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে। প্রথম কথা হচ্ছে, আপনার ঘরের মধ্যে যে তেলটা আপনি আনছেন, চেষ্টা করুন যতটা সম্ভব আশেপাশে সরষা কিনে বাড়িতে পেছানো যায় শুদ্ধ তেল। এবং যে ঘিটা আপনি নিচ্ছেন, বলবেন সবসময় দেশি গরুর বিলোনা ঘি আমার প্রয়োজন। এই ঘিটাকেই আপনি বাড়ির মধ্যে আনুন, চাহে অল্প খান, কিন্তু পিওর খাওয়া অভ্যাস করুন, তবেই কিন্তু আগামী দিনে আপনি সাস্টেন করতে পারবেন। সাথে সাথে কিছু স্লো পয়জন বলা যায়, আপনাকে বললাম না কি, একটা পয়জন আপনি খেলে তুরন্ত এফেক্ট করবে, আর একটা পয়জন আপনাকে ধীরে ধীরে 5 বছরে কিডনি ড্যামেজ করবে, 6 বছরে চোখ ড্যামেজ করবে, 10 বছরে লিভার ড্যামেজ করবে। ঠিক তদ্রূপ এই যে আজকে যে আপনি মার্কেট থেকে তেল খাচ্ছেন, যে পরিমাণ ঘি, হ্যাঁ, চিনি ওটা দিয়ে আসছে সবথেকে বড় রিজন আমাদের ক্যান্সারের। একদম। আমাদের শরীরের যদি গ্লুকোজ ইমব্যালেন্স হয়, তো আমাদের প্যানক্রিয়াস, মানে গ্লুকোজ ইমব্যালেন্স মানে কি হচ্ছে, আমাদের প্যানক্রিয়াসের 3টে সেল, আলফা বিটা ডেল্টা। এবার প্রথমে তো আমাদের ইনডাইজেশনের প্রবলেম আসবে, আলফা সেল ড্যামেজ, তারপর বিটা সেল, তারপর ডায়াবেটিস, তারপর ডেল্টা সেল, মানে ক্যান্সার, সোমাটোস্টেটিন তৈরি হবে না তো ক্যান্সার হবে। তো আমাদের ওই চিনিটাকেও অ্যাভয়েড করতে হবে। তো দেখুন, যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলছিলাম কি, কিছু কিছু জিনিস যেটা স্লো পয়জনের কাজ করে, অলরেডি ঘি এবং তেলের কথা বলে দিয়েছি। এরপরে জুড়ুন চিনি, মানে এটা আপনার শত্রুর থেকেও কম নয়, এ কিন্তু আপনার কাছে থাকছে কিন্তু খুব মিষ্টি, আর এই ধীরে ধীরে করে কিন্তু পুরো শরীরকে শেষ করে দিচ্ছে। তো চিনিকেও ঘর থেকে বের করুন। সাথে সাথে আমরা প্রথমেই আলোচনায় বলেছি, গম এবং গমের তৈরি জিনিস বা এই সকল যে ময়দা, এগুলোকে টোটালি ঘর থেকে বের করে দিন। আপনি নিজেই দেখতে পাবেন সময়ের সাথে সাথে একটা কয়েক বছর পরে আপনার বাড়িতে ওষুধের খরচা অনেকটাই কমে যাবে। এবং খাওয়ারের মধ্যে যে সকল জিনিসগুলো সামিল করুন, ফাইবারযুক্ত খাওয়ারকে সামিল করুন, বিষমুক্ত খাওয়ারকে সামিল করুন, এবং যতটা সম্ভব লিফি ভেজিটেবলস, র ভেজিটেবলসকে একটু খাওয়ার মধ্যে একটু সামিল করুন। আর একটা বিষয় যেটা আমরা বলি, যেটা অ্যালুমিনিয়ামের এবং প্লাস্টিকের জিনিস, আজকে কিন্তু ঘরে ঘরে অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক ব্যবহার হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? মানে একটা জিনিস দেখুন, আমাদের শরীর কি আয়রনের দরকার, আমাদের শরীরে আয়রনের জায়গায় এখন, হ্যাঁ, আর এখন কি যাচ্ছে, আমাদের অ্যালুমিনিয়ামের বাসনে যখন আমরা রান্না করছি, তখন সেই অ্যালুমিনিয়ামের গুণটা বা অ্যালুমিনিয়ামটা দ্রবীভূত হয়ে সেই খাবারে আমাদের মিশে যাচ্ছে, যার কারণে আমাদের শরীরে যাচ্ছে আয়রনের জায়গায় অ্যালুমিনিয়াম। একদম। আর সেই অ্যালুমিনিয়ামটা ব্লাডে মিশে আমাদের তো ক্ষতিগ্রস্ত করছেই। তো দেখুন, আর একটা বিষয়, মেটাল। আপনারা জানেন, ভগবানের আমরা যখন পূজা করি বা মন্দিরে দেখেন, ওখানে অ্যালুমিনিয়ামের কোনো রান্না হয়, সেখানে রান্নার সময় পিতল থাকবে। জগন্নাথ মন্দিরে যান, জগন্নাথ মহাপ্রভু মন্দিরে, ওখানে মাটিতে রান্না করছে। তো এগুলো সিমটম, জগৎকে দেখানোর জন্যই, শেখানোর জন্য এই সকল জিনিসগুলো ওখানে ছিল। তো অ্যালুমিনিয়াম কিন্তু খুব একটা টক্সিক মেটাল, যতই আপনার শরীরের মধ্যে যাবে, ধীরে ধীরে করে আপনার শরীরের চোখ থেকে শুরু করে আপনার সমস্ত গাঁঠের সমস্যা থেকে শুরু করে ধীরে ধীরে করে আপনার কিডনি ড্যামেজ থেকে শুরু করে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করবে। তাই অ্যালুমিনিয়ামকে বাদ দিন, ফিরে আসুন আমাদের লোহা, পিতল, এই সকল জিনিসে আপনারা, মাটি, এগুলোতে ধীরে ধীরে করে আপনারা ফিরে আসুন। আর প্লাস্টিক, আজকে দেখবেন ঘরে ঘরে প্লাস্টিকের মানে বোতলেই জল রাখছে, সমস্ত লিকুইড জিনিস প্লাস্টিকে স্টোর করছে। এটার মাধ্যমে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে? আমাদের শরীর প্লাস্টিক হয়ে যাচ্ছে। দেখুন, সিম্পল। আজকে কিন্তু
এটা জার্নালও প্রকাশ হয়ে গিয়েছে, রিসার্চ হয়ে গিয়েছে, মানুষের ব্লাডের মধ্যে কিন্তু প্লাস্টিকের ন্যানো পার্টিকেলস পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু খুবই ক্ষতিকর। আর এগুলো আমাদের শরীর কোনো ফিল্টার করতে পারে না। অ্যালুমিনিয়াম, প্লাস্টিকের যে ন্যানো পার্টিকেলস, এগুলো শরীরের মধ্যেই জমা হচ্ছে, আর এটাই আগামী দিনে ভয়ঙ্কর ক্যান্সার বা এই সকল জিনিস নিয়ে যাচ্ছে। আপনি দেখেন না, নিউজে বলে, রিসার্চে বলে আগামী দিনে ঘরে ঘরে ক্যান্সার হয়ে যাবে। কি বেসে বলে? তাদের কাছে কি এমন রিপোর্ট আছে? তারা অলরেডি জেনে গিয়েছে এগুলো মানুষের প্রতিদিনের জীবনে পুরোপুরি জড়ে গেছে। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, যে সকল জিনিস আজ মানুষ ব্যবহার করছে, এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এই ডেটাই কিন্তু বলছে আগামী দিনে ঘরে ঘরে ক্যান্সার হবে। তো যদি বাঁচতে চান, এগুলো জিনিস থেকে অ্যাভয়েড করুন এবং নিজের জীবনে একটা সুস্থ খাওয়ারের পরিবেশ তৈরি করুন, এবং সাথে সাথে আপনার বাড়ির ছোটো ছেলেদের যাদের কাছে, তাদেরকে এখন থেকে এই সকল নলেজগুলো কিন্তু প্রোভাইড করতে থাকুন। আমাদের সাথে জুড়ে থাকলে এই সকল বিষয়ে অনেক জানতে পারবেন। তো দেখুন, আমরা আলোচনা করলাম যে খাওয়ারের মাধ্যমে কীভাবে সুস্থ থাকতে যায়। এরপরে আমরা আর একটা কোশ্চেন আমরা কভার করে নিই। চিনি তো আমাদের খুবই ক্ষতিকারক, তো এই জায়গায় আমাদের কি খাওয়া উচিত? কারণ বাঙালির তো মিষ্টি ছাড়া চলে না, তো এই জায়গায় কি খাওয়া উচিত? চিনির জায়গায় আমরা খেতে পারি তাল মিছরি। ওকে, এবার তাল মিছরির মধ্যেও আবার ব্যাপার আছে। আচ্ছা, তাল মিছরির মধ্যেও ভেজাল আছে। ওকে, যদি আপনি তাল মিছরি নিচ্ছেন, তো তার মধ্যে আপনি পিওর তাল মিছরি পাচ্ছেন না। এটা সবথেকে ভালো গুড়, তালের গুড়, খেজুরের গুড়, এইগুলো এখন ড্রাই ফর্মে আসছে। আপনিও তো হয়তো ফার্মারদেরকে রেডি করাচ্ছেন। হ্যাঁ, আমাদের অলরেডি বিষয়টা আপনাদেরকে জানাই, আমরা আমাদের পুরো 15,000-এর বেশি ফার্মার্সের টিম কাজ করছে, যারা বিভিন্ন প্রকার ট্রেডিশনাল খাওয়ার এই সকল জিনিসগুলো উৎপাদন করে এবং পেশেন্টের কাছে পৌঁছে যায়। এবং পেশেন্ট মানে খাওয়ারের মাধ্যমে যে আমাদের পেশেন্ট ঠিক করার একটা মিশন চলছে, এর পিছনে অনেক ফার্মার্স রয়েছে এবং বহু পেশেন্টও ঠিক হচ্ছে। তো আপনারা কিন্তু এই সকল চিনিকে অ্যাভয়েড করুন। আমাদের যে প্রাচীন মিষ্টি তাল গুড়, খেজুর গুড়, এগুলোকে আপনারা ধীরে ধীরে করে খাওয়ারে সামিল করুন। আরেকটা বিষয়, ঘরে ঘরে দেখবেন আজ কিন্তু রিফাইন্ড অয়েলও ভরে গিয়েছে। এই রিফাইন্ড অয়েলকে অ্যাভয়েড করুন। ওই ডাক্তার আপনাকে রিফাইন্ড অয়েল লিখছে, ওই ডাক্তারের অফিসে কিন্তু পেছন থেকে একটা টিভি চলে এসছে, বাড়িতে ফ্রিজ চলে আসছে। এটাই কিন্তু বাস্তব কাহিনী। আমাদের এখানে সৌরভ গাঙ্গুলি দেখবেন বলছে হিরো, এরা হিরো নয়, এরা মনোরঞ্জনকারী। মানে এরা টিভিতে কিছু বলছে, সেটা দেখে মানুষ গ্রহণ করছে। সৌরভ গাঙ্গুলি নিজেই হার্ট অ্যাটাকের পেশেন্ট, সে দেখাচ্ছে সোয়াবিনের এই সকল তেল খাবার গ্রহণ করুন, রিফাইন তেল। তো রিফাইন তেল এগুলো মানুষের খাওয়ারই নয়, এগুলো খাবেন তো ধীরে ধীরে করে পুরো আপনি ব্লকেজ যাবে এবং এই দুনিয়া থেকে ছাড়তে হবে। সৌরভ গাঙ্গুলি সামনে বলছে রিফাইন তেল খাও, কিন্তু ওনার যে ডায়েটিশিয়ান, ওনাকে কি ডায়েট দিচ্ছে জানো? হ্যাঁ, ওনাকে ঘানির তেল লিখে দিচ্ছে, একদম। উনি সেটা খাচ্ছে, কিন্তু লোককে খাওয়াচ্ছে কি? তো বিষয় দেখুন, এগুলো পুরো বিজনেস, এগুলো পুরো বিজনেস। উনি ইনকামের জন্য এই সকল বলছেন, তো আপনারা এই সকল ঝাঁসে ফাঁসবেন না। সঠিক নলেজ নিন, সঠিক জিনিসটাকে চিনুন এবং সঠিক খাবারটাকে ঘরের মধ্যে নিয়ে আসুন, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো এইবার আমরা যাব সামাজিকে যাব। সামাজিক যে জীবন, বা আগে আমরা মানসিকটাকে আলোচনা করে নিই, যে মানসিক আজকের যে টেকনোলজি বা যা কিছু চলে এসছে, আজকে কিন্তু ম্যাক্সিমামও মানসিকভাবে খুবই ডিস্টার্ব রয়েছে। তো এই মানসিক প্রবলেমটাও কিন্তু যদি হয়, তাহলেও কিন্তু সুস্থ থাকা যায় না। এটা নিয়ে কী বলবেন আপনি? দেখুন, মানসিক অসুস্থতার কারণ হচ্ছে আমাদের ওভার টাইম মোবাইল স্ক্রিন ইউজ করা, কম্পিউটার ল্যাপটপের সামনে প্রচুর পরিমাণে এবং মোবাইল বেশি ব্যবহার করা। আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে আধা ঘন্টা হলেও নিজের ধ্যান, প্রাণায়াম, নিঃশ্বাস, এই সমস্ত জিনিসের ওপরে একটু ফোকাস করা উচিত। যদি আমরা প্রাণায়ামে বসি, তখন আমরা নিঃশ্বাসের ওপরে ফোকাস করতে পারবো, ধ্যান দিতে পারবো। তো তাতে করে মাইন্ড ফ্রেশ হবে, রিল্যাক্স হবে, আর মনে হবে যেন একদম নতুন একটা ব্রেন পেয়ে গেছি, নতুন একটা মাইন্ড পেয়ে গেছি। হ্যাঁ, এটা আমি নিজে অনুভব করেছি। নিজে এই ধরনের প্রাণায়ামগুলো করে আমি অনেক পার্সোনালি আপনার একটা অভিজ্ঞতা রয়েছে না। দেখুন, বিষয়টা কিন্তু গম্ভীর বিষয়। আজকে সোশ্যাল মিডিয়া বা এই যে মোবাইলে যে স্ক্রিন টাইম এতটা পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা কিন্তু সমাজে আপনার প্রতিটা পরিবারের বাড়ির মধ্যে মানে আপনার গণ্ডগোল থেকে শুরু করে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হচ্ছে, এবং যার ফলে মানুষ স্ট্রেসের মধ্যে ভুগছে এবং একটা মানসিক সমস্যায় ভুগছে। আমি যদি যেটা দেখেছি, মানে ধরতে পারেন ম্যাক্সিমাম মানুষ
মোবাইল বিগত ধরুন 10-15 বছরে প্রচুর পরিমাণে আরও টেকনোলজি বিকাশ হয়েছে, মানুষের হাতে হাতে এসেছে। তো এর আগে যে সকল বয়স্ক মানুষরা ছিল না, তারা কিন্তু এতদিন মানে 10-15 বছর আগে পর্যন্ত মানসিকভাবে ফিট ছিল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা বহু হাজার হাজার ফ্যামিলিতে গিয়েছি, বহু মানুষ আমাদের কাছে আসেন তারা এই সকল সমস্যাগুলো নিয়ে। বয়স্ক মানুষরাও এখন কিন্তু মানে ধরতে পারেন 50-60 বছরের মানুষরা এখন স্ট্রেসে ভুগছে, যারা 15-20 বছর পর্যন্ত আগে ফিট ছিল। বিষয়টা হয়েছে কীরকম, এটা না আমাদের হরমোনের খেল পুরো। যখন আপনি কোনো কন্টেন্টকে দেখছেন, আমাদের ডোপামাইনটা রিলিজ হচ্ছে এখানে, এবং এটাই বারবার বলছে না আরও দেখবো আরও দেখবো আরও দেখবো। মানে আমাদের এখানে কিন্তু সাথে সাথে কী হচ্ছে, আপনি একটা কন্টেন্ট দেখলেন, ধীরে ধীরে করে বিভিন্ন কন্টেন্ট, একটা আপনি কিছু এখানে কন্টেন্ট দেখলেন, সঙ্গে সঙ্গে আমাদের এখানে হাইপ হচ্ছে ডাউন হচ্ছে, হাইপ হচ্ছে ডাউন হচ্ছে। তো এই যে জিনিসগুলো বিষয়টা হচ্ছে, তো হরমোনাল ইমব্যালেন্স আমাদের শরীরের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আরও অর্গানসগুলো ডিস্টার্ব হচ্ছে, অর্গান ডিস্টার্ব হচ্ছে, যার কারণে কেমিক্যাল ডিস্টার্ব হলে আমাদের গোটা বডি ডিস্টার্ব হবেই। আমাদের আমরা যা দেখব, যা ভাববো, সেটাই আমাদের প্রতিক্রিয়া হবে। এটা কিন্তু একটা বাস্তব। আর একটা জিনিস, বয়স্ক মানুষ দেখবেন ম্যাক্সিমাম মানুষ কেউ খবর শুনছে, খবরে 3-4টা গাধা এসে বসে গেছে নিউজ চ্যানেলে, সেখানে এ চিৎকার করছে, ও চিৎকার করছে, এ চিৎকার করছে, আর এই ব্যক্তি ফোনে দেখছে। ফোনে দেখে দেখে নিজে একটু জানলো, এখানে যদি কোনো কিছু কথা তার সপক্ষে হলো খুশি হয়ে গেল, তার বিপক্ষে হলো, কথা চলছে টিভির ভিতর, এখানে সে রেগে গুচ্ছা হয়ে গেল। তো এই যে স্ট্রেস হরমোনটা রিলিজ হচ্ছে এই মুহূর্তে শরীরের মধ্যে, আপনি হয়তো সাথে সাথে শান্ত হয়ে গেলেন কিছুক্ষণ পরে, কিন্তু এই স্ট্রেস হরমোন আপনার শরীরে কিন্তু গভীরভাবে কিন্তু আপনার ইফেক্ট করে গেল। এই যে ঘটনাগুলো ঘটছে, দেখবেন যারা আজকে আপনি কোনো একটা কন্টেন্ট দেখছেন, এই সকালে আপনি যদি কোনো কন্টেন্ট দেখেন, সেই কন্টেন্ট কি বিকাল পর্যন্ত আপনার মনে থাকে না। বিকাল পর্যন্ত আপনার মনে থাকে না, 1-2 দিনের কন্টেন্ট তো আপনি ভুলেই যান। কিন্তু এই যে আদতটা লেগে যায়, আগে মানুষ রাত্রি 9টা হলে ঘুমিয়ে পড়তো, এখন 10টা পর্যন্ত ফোন চলছে, 11টা পর্যন্ত, রাত্রি 2-3টা অবধি ফোন চলছে। এক একজন আমার কাছে এসে বলে যে আমাদের 2-3টের আগে আমরা বিছানায় যেতে পারি না। আমাদের যে পেনিয়াল গ্ল্যান্ড, আমাদের ব্রেনের সবথেকে মেন পার্ট, যেটা পেনিয়াল গ্ল্যান্ড থেকে সেরোটোনিন আর মেলাটোনিন রিলিজ হয়, যার কারণে আমাদের গোটা শরীরের সন্তুলন কিন্তু করছে সেরোটোনিন মেলাটোনিন। এইবার আমাদের সেইটা রিলিজ হওয়ার টাইম হচ্ছে 12টা থেকে 2টোর মধ্যে, আর সেটা গভীর ঘুমের মধ্যেই সম্ভব। এবার যদি আমরা বেড টাইম যদি 10টা না রাখি, বা আমরা যদি রাত্রি 2-3টা অবধি জেগে থাকি, তাহলে ওটা রিলিজ হবে কিভাবে? পুরো সাইকেলটা, পুরো ক্লকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা, যেটা ডিস্টার্ব হচ্ছে, যার কারণে হরমোনাল ইমব্যালেন্স, তার থেকে বিভিন্ন রোগ, এগুলো তো হচ্ছেই। তো দেখুন, এটা কিন্তু একটা বাস্তব কাহিনী প্রতিটা ঘরেই। যদি এই রকম ঘটনা আপনি দেখছেন এবং এরপরও যদি আপনি শুধরে না যান, এটুকু বলতে পারি আগামী দিনে আরও কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। আপনি কি, এটা সিম্পল, আপনি বুঝতে পারছেন না, আপনি রাত্রি 9টা-10টা পর্যন্ত স্ক্রল করে যাচ্ছেন এবং আপনি জিনিসগুলো দেখছেন, আপনি দেখে মনে বুঝছেন আমি কিছু ইনফরমেশান পাচ্ছি, আপনি কোনো ইনফরমেশান পাচ্ছেন না। আপনি আজকে যেটা দেখছেন ওটা আপনি 2 দিন পরে পুরোপুরিভাবে ভুলে যাবেন। আপনি বলুন 2 দিন আগে কী দেখেছিলেন আপনার মনে আছে? আপনি নিজেকে প্রশ্ন করুন, ভাবুন, একটু দাঁড়িয়ে যান এবং নিজেকে ভাবুন, আপনি কিছুই মনে নেই, তাহলে এখনও আপনি তবু সেই স্ক্রলটা করে যাচ্ছেন, কারণ এটা কিন্তু আমাদের শরীরে পুরো হরমোনের খেল। যখনই এইরকম ঘটনা হতে থাকে, পুরো অর্গ্যান ধীরে ধীরে করে ড্যামেজ হতে থাকে। আর আজকের দিনে স্ট্রেস হরমোন যত বাড়বে, তত ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে এটাই। একজন ব্যক্তি বলছে আমি সুস্থ, খাওয়ার দাওয়ার আমার ঠিকঠাক, তবু কেন আমি ডায়াবেটিস হয়ে যাচ্ছি? কিন্তু উনি মানসিকভাবে যে ঘটনাগুলো উনি করছেন, এগুলোকে নজর আন্দাজ করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া, ফোনের উপরে আপনি যত টাইম ওয়েস্ট করতে থাকবেন, এরকম ঘোরাতে থাকবেন, ততই আপনার আরও আপনি গম্ভীর রোগে ভুগতে পারবেন। তা বলে কি সোশ্যাল মিডিয়া ভালো জিনিস নেই? না, প্রত্যেকটারই ভালো দিক আছে, খারাপ দিক আছে, ডিপেন্ড করে আপনি কোন জিনিসটাকে কনজিউম করছেন। এই যে আপনি খবরের পর খবর দেখছেন, দেখতে যাচ্ছেন, নলেজ দেখছেন, আপনি সারাদিনে আধা-1 ঘন্টা দেখছেন, কোনো হেলথের উপরে কোনো টপিক দেখেছেন, দেশ দুনিয়ার ইকোনমিক্সের বিষয়ে কিছু জেনেছেন, অর্থনৈতিক বিষয় জেনেছেন, দেশের গ্রোথের ডেভেলপমেন্টে কিছু জেনেছেন, আপনি কিছু অর্গ্যানিক ফার্মিং শিখেছেন এবং তা আপনি ডাইরেক্টলি আপনি আপনার জীবনে কৃষি কাজের মধ্যে অ্যাপ্লাই করছেন। এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, সুফল দিক। কিন্তু আজকে আপনি কন্টেন্ট দেখছেন, নিউজ চ্যানেলকে এরকম স্ক্রল করে যাচ্ছেন, নিউজে বিশাল হাইপ হচ্ছে, এগুলো যে দেখছেন, এগুলোকে আপনি কিন্তু আপনার মৃত্যুকেই ধীরে ধীরে ডেকে আনছেন আপনার দিকেই, আরও আপনার সমস্যাকে কিন্তু আপনি আহ্বান জানাচ্ছেন।
কী পর্যন্ত আপনি 9টা 10টায় কীভাবে এটা কালেকশান করার দরকারটা কি? এটা তো আপনার মানে পুরোপুরি আপনি ঘুমিয়ে সকালে উঠেই মনে থাকবে না, তবুও কিন্তু স্ক্রল করে যাচ্ছে। এটা পুরোপুরি ডোপামিন হরমোনের খেল। এখানে আপনি কিছু করছেন না, পুরো হরমোনই কিন্তু আপনাকে প্রেরিত করছে জিনিসগুলোকে দেখার জন্য। কারণ এখানে যখনই আপনি কন্টেন্ট দেখছেন এটা কিন্তু ওইখানে ট্রিগার করছে আর কি। তো এই থেকে বাঁচুন, এই ট্র্যাপ থেকে বাঁচুন, নাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর সমস্যায় আপনি ভুগতে পারেন। যদি এগুলো থেকে আপনি ধীরে ধীরে করে বেরোতে পারেন, ধীরে ধীরে সংকল্প নিন, বাদ দিয়ে দিন 8টার পর কোনো ফোন নয়, আমি সারাদিনে 2 ঘন্টা দেখব এবং আমার কন্টেন্ট ওই টাইপেরই কন্টেন্ট থাকবে। আপনি যে টাইপের কন্টেন্ট দেখবেন সোশ্যাল মিডিয়ায় সেই টাইপেরই কিন্তু কন্টেন্ট আসবে। কৃষি দেখুন, আপনি স্বাস্থ্য সম্পর্কিত দেখুন, ওই সকলই বিষয় আসবে। আপনি রাজনীতিগুলো থেকে কী করবেন? এখানে দেখছেন বাইরে গিয়ে চায়ের আড্ডা দিকে ঝগড়া, এর সঙ্গে ওর সঙ্গে ঝগড়া শুরু করে দিচ্ছেন, চেঁচিয়ে শুরু করে দিচ্ছেন। ওটা আপনার ক্ষতি ছাড়া আপনি কিচ্ছু করছেন না। আপনার কোনো কথাতে কিছু বদলাবে না, কিছুই হবে না। শুধু নিজের মধ্যে যে অহংটা আছে, ওই অহংকারের জন্যই আমি কিছু শুনছি আর অন্য জায়গায় গিয়ে বলছি এবং 2 দিন পর সব ভুলেও যাচ্ছি। কিন্তু ওই যে মুহূর্তটা আপনি স্ট্রেসটাকে তৈরি করলেন, ও কিন্তু আপনার কিডনিতে এফেক্ট করলো, লিভারে এফেক্ট করলো, আপনার পুরো শরীরের 12টা বেজেই গেল পুরো। যদি মানসিকভাবে সুস্থ হতে হয়, আপনার যে সোশ্যাল মিডিয়ায় বা আপনি স্ক্রিন টাইমটাকে করছেন, এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন, কমসে কম টাইম করুন এবং প্রতিদিন অন্তত পক্ষে আধা 1 ঘন্টা একটু প্রাণায়ামের পিছনে ধ্যান দিন, একটু মেডিটেশনের পিছনে ধ্যান দিন। দেখতে পারবেন আপনার দুনিয়াটাই বদলে যাবে। এই দেখবেন, এবং যখন আপনি এই সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকবেন, আপনার অলরেডি আপনি একটা চিড়চিড়াপন থাকবে আর মানসিকভাবে একটা ডিস্টার্ব থাকবে। তো এর মাধ্যমে ঘরের মধ্যে ফ্যামিলিতে বিভিন্ন রকমের ঝগড়া তৈরি হবে। এর থেকে কি, এই ঝগড়া থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সোশ্যালি প্রবলেম তৈরি হবে। সামাজিক দিক থেকে সেটা সমস্যা হচ্ছে বিভিন্নভাবে। তাহলে মানসিকভাবে যদি আপনি ঠিকঠাক হয়ে যেতে পারেন, সোশ্যাল লাইফেও আপনার অনেকটা এফেক্ট চলে আসবে। এবং সোশ্যাল যদি আমরা অ্যাক্টিভ মানে সোশ্যালি যদি আমরা সুস্থ থাকতে বলি, আমরা যেটা বলি সোশ্যালি মানুষের সাহায্য করা, বিভিন্ন মানুষকে ভালোবাসা, পশুকে সেবা করা, গাছ লাগানো, প্রকৃতির সেবা করা, এগুলো করলে একটা সোশ্যালি শান্তি, মানে সমাজের প্রতি আমরা একটা রেসপেক্ট, আমার যে কর্তব্য আমি করছি, একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। অনুভব, অন্যকে সাহায্য করা, অন্যের হেল্প করে, এটা অনেকেই ফিল করেছেন বা যারা করেন বা যে কোনো কেউ যদি অন্যের নিঃস্বার্থভাবে, যে আমার তাতে কোনো লাভ নেই কিন্তু আমি তাকে কোনো সাহায্য করছি, তাতে দেখবেন যে আপনি মানসিক শান্তি পাবেন। গীতাতে নিষ্কাম কর্মযোগ যেটা বলা হয়েছে। হ্যাঁ, একদম। তো এইটা একটা ব্যাপার আছে। আর এখন মানুষ নিজের মনের উপরে কন্ট্রোল রাখতে পারে না। মন এত চঞ্চল যে আমি কি করব সেটা আমার মন ডিসাইড করে দিচ্ছে, এবং আমি কে এবং মন কে সেটা কিন্তু কেউ ডিফাইন করতে পারছে না। একদম। হ্যাঁ, তো সেই মনকে যদি কন্ট্রোল করতে হয়, ধ্যান, প্রাণায়াম, ব্যায়াম অবশ্যই প্রয়োজন, যোগ সবার। এটা তো অনেকটা স্পিরিচুয়াল চলে যাওয়া, আমি যাচ্ছি না ওইদিকে, আপাতত হেলথেই থাকছি। তো দেখুন, সিম্পল, শরীরকে সুস্থ থাকতে গেলে ভালো খাওয়ারের ডেফিনেশন আমরা বলেছি, এবং সাথে সাথে মানসিকভাবে সুস্থ থাকতে গেলে এই যে সোশ্যাল আপনি যে সকল কনজিউম করছেন, এটা থেকে বাঁচুন। যেমন আপনি টাইম ওয়েস্ট করছেন, এই রকমের বিভিন্ন রকম পডকাস্ট শুনুন না, যেখানে হেলথ রিলেটেড আলোচনা হচ্ছে, সমাজ রিলেটেড আলোচনা হচ্ছে, এগুলো শুনুন না, যেটা আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানটাকে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটাকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে। এবং যখনই আপনি এই কাজটাতে মানসিকভাবে ফিট হয়ে যাবেন, সামাজিক অ্যাক্টিভিটি আপনার সুন্দর হতে থাকবে, দেখবেন জীবনটা একটা সুন্দর পর্যায়ভাবে উঠে দাঁড়াবে। তো শেষে যদি আমাদের দর্শককে আরও কিছু জানানো মনে হয় কিছু, আপনি নিউরোপ্যাথি এবং কাইরোপ্র্যাকটিস বলেছিলেন, এই সম্পর্কে যদি অন্তত একটু জানিয়ে দেন। হ্যাঁ, নিউরোথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যেখানে আমাদের শরীরের সমস্ত অঙ্গকে অ্যাক্টিভেট করা যায়। হাতে পায়ে বিভিন্ন জায়গায়, হাতে পিঠে কোমরে বিভিন্ন জায়গায় নার্ভ এবং ব্লাড ভেসেলসের জাংশন পয়েন্টস আছে। সেই পয়েন্টসগুলোকে প্রেশার দিয়ে ব্লাডের সার্কুলেশন এবং নার্ভের ইম্পালসকে বাড়িয়ে প্রতিটা অর্গানকে অ্যাক্টিভেট করার একটা প্রসেস নিউরোথেরাপি। এবং এটার দ্বারা আমাদের শরীরের যে সমস্ত কেমিক্যালস, হরমোনস, এনজাইমস ইমব্যালেন্স হয়ে থাকছে, যার কারণে কোনো একটা রোগ হয়ে থাকছে, সেটাকে আমরা ধীরে ধীরে মুক্ত করতে পারি। তো এই যে নিউরোথেরাপি যেটা রয়েছে, এর মাধ্যমে কী কী ধরনের রোগকে সারানো সম্ভব? যে কোনো ধরনের রোগ, জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে ক্যান্সার, HIV পর্যন্ত এটার চিকিৎসা আছে। ডায়াবেটিস পর্যন্ত ঠিক হয়েছে, ক্যান্সার পর্যন্ত ঠিক হয়েছে, কিডনি ড্যামেজ পেশেন্টও পর্যন্ত ঠিক হয়েছে।
কিন্তু তাকে তার নিউট্রিশন এবং লাইফস্টাইল এটা তো অবশ্যই মেনটেন করতে হবে। তার সঙ্গে যদি আপনি এটা প্রিকশন বা ট্রিটমেন্ট হিসাবে নিতে পারেন তাহলে তো অতি উত্তম। তো দেখুন, মেন হচ্ছে কিন্তু আমাদের আহার। তো আহারকে আপনি ঠিক করুন, এবং যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে সেজন্য আপনি আমাদের যে বিভিন্ন প্রকার চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেটা আমাদের মানে বিনা কেমিক্যাল জনিত চিকিৎসা, মানে যেখানে আপনি আয়ুর্বেদ যেতে পারেন, যেমন স্যার বললেন নিউরোথেরাপি যেতে পারেন, এই সকল চিকিৎসার মাধ্যমে আপনি নিজেকে সুস্থ করতে পারেন। আর সাথে সাথে আমাদের এরকম অনেক মিশন, অনেক রকম অ্যাক্টিভিটি চলছে। আমরাও অনেক অনলাইনে যোগা ক্লাস করে থাকি। যদি এই সকল বিষয়ে আপনার কোনো আরও ইনফরমেশান প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের কাছে আপনি মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। অবশ্যই আমরা যথাসম্ভব আপনাদেরকে চেষ্টা করব সমস্ত রকমের সহযোগিতা করার। আমরা সাথে সাথে বিভিন্ন প্রায় আজ হতে পারেন না করেও 20-25 হাজারের বেশি পেশেন্টকে আমরা খাওয়ারের মাধ্যমে ঠিক করেছি পুরো ভারতবর্ষ, নট অনলি পশ্চিমবঙ্গের বাইরেও প্রায় 12টা রাজ্যে আমাদের কাজ চলছে, এবং কিছু কিছু বিদেশেও আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়েছে, যেখানে খাওয়ারের মাধ্যমে আমরা যে মিশন একটা শুরু করেছি, খাওয়ারের মাধ্যমেই সুস্থ রাখার মিশন। এবং আমরা ন্যাচারাল ফার্মিংকে প্রমোট করছি, সাথে সাথে আমরা যোগ, প্রাণায়াম, আসন, এগুলোকে যে ট্রেডিশনকে আমরা সায়েন্সের সাথে তুলে ধরছি। তো এই সকলগুলোকে আমরা সাথে নিয়ে এক মিশন স্টার্ট করেছি। এবং আমাদের এই যে চ্যানেল আমনায় যোগা অ্যান্ড ওয়েলনেস, এখানে আপনি হেলথ সম্পর্কিত ভারতবর্ষের প্রত্যেকটি ভাষাতে এখানে বিভিন্ন ভিডিও আপনি পেয়ে যাবেন, যোগার গাইড পেয়ে যাবেন, ওয়েলনেসের গাইডও সব কিছু আপনি পেয়ে যাবেন। তাই এই চ্যানেলকে আপনি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলকে, এবং অপরকে শেয়ারও করে দিন। আমাদের সাথে জুড়ে থাকুন। আগামীতে এরকমের অনেক ইনফরমেটিভ আরও বিভিন্ন ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসব, বিভিন্ন এক্সপার্টকে আপনাদের সামনে নিয়ে আসব। এবং আশা রাখব আমরা ওয়েস্ট বেঙ্গলকে চেঞ্জ করার যে একটা মিশন শুরু করেছি, ওয়েস্ট বেঙ্গলের যে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন এসে যে পরিমাণে ভেজাল মানুষ খাওয়ার খাচ্ছে, এটা হচ্ছে তাদের ল্যাক অফ নলেজ। এই বিষয়গুলো সম্পর্কে তাদের জ্ঞান না থাকার জন্য যে সকল ভেজাল খাওয়ারকে তারা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে নিচ্ছে, ওই ভেজালটাকেই তারা মনে করছে এটাই পিওর, এই জিনিস খাওয়াটা গ্রহণ করছে। কিন্তু এই যে রং কনসেপ্টগুলো চলে এসছে, মিস ইনফরমেশানগুলো ছড়িয়ে গেছে, এখান থেকে আমরা আমাদের ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস যে পশ্চিমবঙ্গের মধ্যে যাতে আমরা এই সকল ট্রেডিশনাল যে এনসিয়েন্ট আমাদের নলেজগুলোকে যাতে আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক অনেক অনেক ধন্যবাদ। এবং আবার আমাদের দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, এবং অবশ্যই এই যে পডকাস্ট থেকে আপনারা যে নলেজ পেলেন, একে অপরকে শেয়ার অবশ্যই করতে থাকুন। এবং আপনার বাড়িতেও সকলে মিলে ভিডিওটা দেখুন, এবং বাড়ির মধ্যে যে সকল জিনিসগুলো আমরা বললাম সেগুলোকে হাঁটিয়ে নতুন এক খাদ্যাভ্যাসে, নতুন এক সুস্থ লাইফস্টাইলে ফিরে আসুন। এটাই আমাদের কামনা। জয় হিন্দ।